আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে এসএসসি 26 ব্যাচের জন্য ফিজিক্সের জন্য একটা সাজেশনমূলক ভিডিও করছি তোমাদের জন্য। বিশেষত এসএসসি 26-এর যারা চট্টগ্রামে সায়েন্স ফিলিকে পড়েছো তাদের জন্য, কারণ এসএসসি স্পেশালের সায়েন্স ফিলিকের ফিজিক্স ক্লাসগুলো আমি নিয়েছিলাম। তো তোমাদের জন্য সাজেশন দিব। তবে শোনো, ফিজিক্স এমন একটা সাবজেক্ট, সাজেশন দিয়ে সম্পূর্ণ কমন ফেলা সম্ভব না। আমি যে টাইপগুলোর কথা বলবো, একই টপিকে অসংখ্য রকমের ম্যাথ আছে, যার কারণে স্যার কোন ধরনের কোশ্চেন করবেন সেটা আসলে বলা মুশকিল। তবে আমার সাজেশনের প্রথম কথা হলো, তুমি যদি একদম টপার হও এবং ভালো স্টুডেন্ট হও, আল্লাহর রহমতে সব তোমার কমপ্লিট থাকে, তাহলে তুমি একদম খুঁটাই সব ধরনের প্রিপারেশন নিবা, শুধু সাজেশনের উপর ভরসা করে থাকবা না। আর যাদের ধরো মিডিয়াম প্রিপারেশন বা লোয়ার প্রিপারেশন, তারা তুমি সাজেশন ফলো করতে পারো। সাজেশনের ক্ষেত্রে তুমি বোর্ড কোশ্চেনগুলো, সব ধরনের বোর্ড কোশ্চেন সলভ করে যেতে পারলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তো আমরা এখানে ভৌত রাশি এবং পরিমাপ যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে ভার্নিয়ার ক্যালিপার্স তথা স্লাইড ক্যালিপার্সের উপর। ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়, ভার্নিয়ার সমপাতন নির্ণয়, তারপর ভার্নিয়ার স্কেল তথা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কিভাবে তুমি কি করতে পারো, একটা বস্তুর ক্ষেত্রফল বের করতে পারো, আয়তন বের করতে পারো, তারপর চূড়ান্ত ত্রুটি থেকে শতকরা ত্রুটি নির্ণয়, এই টাইপের ম্যাথগুলা, ঠিক আছে? এবং আমি কিন্তু তোমাদের এই যে যারা অলরেডি এই চ্যাপ্টারটা অনেক কনফিউশনের জায়গা আছে, আমি রিসেন্ট একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, এটা ছোট চ্যানেল, আমাদের মেইন চ্যানেল তো তোমরা জানো, স্কুল অফ ফিজিক্স, এটা আমাদের মেইন চ্যানেল ইন্টারমিডিয়েটের। এটা তোমরা এটার সাথেও অ্যাড হয়ে থাকতে পারো। দেখো, আমাদের এই যে এসসি লেভেলের যেই চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে আমি এই যে দেখো, ভৌত রাশি ও পরিমাপের সৃজনশীল সমাধান নামে একটা ভিডিও আমি রিসেন্টলি আপলোড দিছি। এখানে বেসিক জিনিসগুলো আমি একটু বলেছি এবং সৃজনশীল সলভ করাইছি এখানে বেশ কিছু, এবং তোমাদের কনফিউশনের জায়গা যে আমরা চূড়ান্ত ত্রুটি দেওয়া না থাকলে কোন স্কেলের ক্ষেত্রে কি ধরবো, তারপর ধরো স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনটা দিয়ে বেশি সূক্ষ্ম পরিমাপ করা যাবে, এই টাইপের কনসেপ্টগুলো। তারপর কোন কোন যন্ত্রটা কি পরিমাপ করার জন্য বেশি উপযোগী, ধরো আমি স্ক্রু গজ দিয়ে কি পুরো ঘরের ক্ষেত্রফল মাপতে পারবো কিনা, এরকম টাইপের কনসেপচুয়াল যেসব ব্যাপারগুলো আছে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে রাখছি। তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলেই হলো। আমার ভিডিও দেখতে হবে এরকম কোনো কথা নাই, তুমি যে কোনো একটা স্যার যার পড়া তুমি ভালো বোঝো তার একটা ক্লাস করে নিলেই হলো, যদি তুমি এই ক্লাসটা আগে না করে থাকো। আর যদি করে থাকো, তোমার কনফিউশনের জায়গাগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়ে তুমি এখান থেকে দেখে নিতে পারো। এখানে কিন্তু তোমাদের সরল দোলকের কাজশক্তি ক্ষমতার সরল দোলকের কনসেপ্টগুলো অনেক ডিটেলস ক্লিয়ার করে দেওয়া আছে। কপিকনের ঘর্ষণ এবং পরন্ত বস্তু ঘর্ষণের বিস্তারিতগুলো এখানে কমপ্লিট করে দেওয়া আছে। তারপর স্থির বিদ্যুতের পুরো সবই কমপ্লিট করে দেওয়া আছে এই দুইটা ভিডিওর মধ্যে। তুমি যদি স্থির বিদ্যুৎ দেখো, তাহলে এই দুইটা ভিডিও দেখলে আশা করা যায় সব কমপ্লিট হয়ে যাবে। আলোর প্রতিফলন অধ্যায়টার মধ্যে কি তোমার এখানে ম্যাথমেটিক্যাল টার্ম এবং সিকিউ সলভিংগুলো এখানে করে দেওয়া আছে। তোমরা এগুলো দেখলে মোটামুটি এইসব চ্যাপ্টারগুলোতে অনেক ভালো একটা স্ট্রং বেসিক হয়ে যাবে। এগুলো সবগুলো মিলাই হয়তো তোমার 6টা ক্লাস মিলাই 8 ঘন্টার মতো হতে পারে। তোমার যেহেতু রবিবার পরীক্ষা, তাহলে আজকে কি বার? বৃহস্পতিবার। তাহলে আজকে রাতটা যদি তুমি এই জিনিসগুলোর উপর ব্যয় করো, তাইলে তোমার আমার ধারণা কি এগুলোর উপর একটা স্ট্রং আইডিয়া চলে আসবে। কালকের দিনটাই এরকম যদি কোনো তোমার কি আরো কোনো টপিকে যদি দুর্বলতা থেকে থাকে, সেগুলো এই চ্যানেলে যেহেতু নাই, অন্য কোনো চ্যানেল থেকে তুমি এগুলো করে ফেলতে পারো। করে কালকে রাত থেকে তুমি রিভিশন শুরু করো, শনিবার রাত পর্যন্ত তুমি রিভিশন দাও, ঠিক আছে? তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, অনেকে ভালো করবা। তো দেখো, যার যে জায়গায় কনফিউশন আছে এখান থেকে দেখতে পারো। এখানে আমি সেই কথাগুলো কোন কোন জিনিসগুলো কি পড়তে পারো, তুমি পড়া উচিত সেগুলো দেখো। ফিজিক্সের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট বলে কিছু নাই। টিচারের যে কোনো দেখো কোশ্চেন তো আর একটা হবে না, সারা দেশব্যাপী অসংখ্য, টোটাল হয়তো 30-32 একটা বোর্ডের জন্যই তো একটা সেট হিসেবে কি থাকতেছে। তো দেখো, আমাদের কোশ্চেন যখন আমাদের কোশ্চেন অনেকগুলো সিলেক্ট হচ্ছে, তো ওখান থেকে দেখা যাবে তোমার কোন টপিকটা আসবে সেটা ডিরেক্টলি তুমি কি বলতে পারবা না যে এই টপিকটা ইম্পর্টেন্ট। হয়তো এই টপিকটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু যিনি কোশ্চেন করেছেন তার কাছে মনে হচ্ছে যেহেতু এটা থেকে বেশি কোশ্চেন এত বছর আসছে, এটা থেকে দিয়ে দিই, ঠিক আছে? তো কোশ্চেন ডিরেক্টলি মুখস্থ বলা যাবে না যে এটাই বেশি ইম্পর্টেন্ট, এটাই তুমি এই টাইপের টপিক সবগুলো টপিকই টাচ করার চেষ্টা করবে ইনশাল্লাহ।
দেখো এই যে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন এগুলো নির্ণয় করবা। এই যে বললাম রাজশাহী বোর্ড 24, আমি বোর্ড পাশে দিয়ে লিখে রাখছি। এবং আমি হচ্ছে এই সাজেশন বইটা যারা পেয়েছো আমার, এটার মধ্যে আমি হচ্ছে এই জিনিসগুলো দিয়ে দিয়েছি, তোমরা এটা পেলেও হবে। তারপর হচ্ছে এটার মধ্যে আরো কিছু জিনিস আমি এক্সট্রা দিয়েছি, এখানে বিভিন্ন গ্রাফগুলো দিচ্ছি, কিছু শর্টকাট ট্রিক দিছি। তারপর হচ্ছে আমি লাস্টের দিকে হচ্ছে এই যে আলো প্রতিফলনের চিত্রগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছু এমসিকিউ ট্রিক তো দিছি এখানে। তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে এই বইটা যারা পেয়েছো তারা হচ্ছে কি এই বই থেকে পড়ে ফেলতে পারো। তো আমি এখানে একটু ডিসকাস করে দেই। দেখো স্ক্রু গজ ও স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকের ক্ষেত্রফল, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা ত্রুটি, ঠিক আছে। স্ক্রু গজ ও সাইড ক্যালিপার্সের গোলকের ক্ষেত্রফল, আয়তন গোলকের ক্ষেত্রে দেখো তোমরা ঘনকের ক্ষেত্রে দেখবা, গোলকের ক্ষেত্রে দেখবা, আবার ঘনকের ক্ষেত্রে এক পৃষ্ঠের দেখবা, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রেও দেখবা ব্যাপারটা। তারপর হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ও স্ক্রু গজের সাহায্যে বর্গাকার, আয়তাকার পাতের ক্ষেত্রফল এবং কি আয়তন নির্ণয়। তারপর দেখো এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আলাদা আলাদা, আয়তনের সূত্র আলাদা আলাদা, তাই না? এই ক্ষেত্রফল এবং আয়তনের সূত্রগুলো যেহেতু আলাদা আলাদা, তাহলে তোমরা হচ্ছে কি এখানে হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়তে হবে। কিন্তু খালি একটা নিয়ম দেখলাম, ধরো আমি ঘনকেরটা দেখলাম কিন্তু পরীক্ষা দিয়ে দিল বর্গেরটা, তাহলে বর্গেরটা তো আমি যদি সূত্র না জানি তাহলে হচ্ছে বর্গেরটা কমপ্লিট করতে পারবো না ঠিক মতো। কথা ক্লিয়ার? এই তো দেখো স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের সাহায্যে, স্ক্রু বানানগুলো সবগুলোতে ভুল আছে, স্ক্রু এগুলো স্ক্রু হবে, এই যে হ্যাঁ এটার মতো হবে। স্ক্রু গজের সাহায্যে তারের বা গোলকের সিলিন্ডারের ব্যাসার্ধ নির্ণয়, ব্যাস নির্ণয়, ক্ষেত্রফল। তুমি ব্যাসার্ধ বা ব্যাস বের করতে পারলে ক্ষেত্রফলও বের করবে, আয়তনও বের করতে পারবা, তাই না? আমরা জানি। তারপর হচ্ছে স্ক্রু গজের হচ্ছে ন্যূনাঙ্ক, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বলি আর কি। স্ক্রু গজের কি ন্যূনাঙ্কটা, ঠিক আছে, ন্যূনতম যেটা পরিমাপ করা যায়। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট, এখানে সেটা হচ্ছে কি ন্যূনাঙ্ক, তোমরা জানো। তাহলে এইটা পড়তে হবে। স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজের সূক্ষ্মতার গাণিতিক তুলনা, দুইটার মধ্যে যার এই ন্যূনাঙ্ক কম হয় সেটা দিয়ে অধিক সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, এটা চিন্তা করতে হবে, এগুলো পড়তে হবে। মিটার স্কেলের সাহায্যে পরিমাপ। তারপর আয়তন নির্ণয় পূর্বক ঘনত্বের সাহায্যে দণ্ডাকার, গোলাকার, আয়তকার, ঘনক আকৃতির বস্তুর ভর নির্ণয়। আমরা জানি তুমি যদি আয়তন নির্ণয় করতে পারো, আমরা জানি ভর ইকুয়াল টু কি বলতো, রো ভি, আয়তন ইনটু হচ্ছে কি ঘনত্ব, তাইলে হচ্ছে বস্তুর ভর পাওয়া যাবে। বস্তুর ভর দেওয়া থাকলে, আয়তন দেওয়া থাকলে তুমি ঘনত্ব বের করতে পারবে এখান থেকে, যে কোনোটাই এখান থেকে বের করতে দিতে পারে, ঠিক আছে। তোমরা জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য অবশ্যই হচ্ছে কি আগের বছর প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো ফলো করবা। তোমার গাইড টেস্ট পেপার যেগুলো আছে সেগুলো তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক বিভিন্ন স্কুলে আসা জ্ঞানমূলক অনুধাবনমূলকগুলো একবার রিডিং করে পড়ে যাবে, ঠিক আছে। তাইলে তোমার পরীক্ষা আনসার করতে সহজ হবে। তোমার কাছে যদি গাইড থাকে তাহলে তো গাইডে তো অধ্যায় ভিত্তিক আছে, আর যদি গাইড না থাকে টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার হচ্ছে কি তুমি হচ্ছে বিভিন্ন স্কুলের কখগুলো একটু পড়ে যাবে, অবশ্যই একবার হলে রিডিং পড়ে যাবে, নাহলে আনসার করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। এমন একটা অনুধাবনমূলক প্রশ্ন দিল, এমন একটা জ্ঞানমূলক প্রশ্ন দিল যেটা আমি গোছায় লিখতে পারছি না, গোছায় লিখতে না পারলে নাম্বারটা তুলে আনা যায় না। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এই চ্যাপ্টারে বুঝলাম কি কি পড়তে হবে। এরপরের চ্যাপ্টারে চলে যাই আমরা। পরের চ্যাপ্টারে হচ্ছে গতি। এটা যথেষ্ট কনসেপচুয়াল, এখান থেকে কোশ্চেন হওয়া পসিবল। তো আমরা বেগ, সময়, সরণ সময়ের সাধারণ লেখচিত্র সমূহ পড়বা, মানে এদের মধ্যে লেখচিত্রগুলো কেমন হয়, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর গ্রাফ থেকে তুমি বেগ নির্ণয় করতে হবে, মানে বেগ দেখো এই এস বনাম টি গ্রাফ দিয়ে দিল, তুমি ওখান থেকে হচ্ছে বেগ বের করতে হবে। আবার বেগ বনাম সময় লেখচিত্র দিয়ে দিল, ত্বরণ বের করতে দিতে পারে। আবার বেগ বনাম সময় লেখচিত্র থেকে ওখানে সরণ বা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বের করতে দিতে পারে। তারপর হচ্ছে এখানে আমি একটা কথা বলি না, আচ্ছা আছে গড় বেগের, এই যে গড় বেগ হচ্ছে গ্রাফ থেকে গড় বেগ নির্ণয় করতে দিতে পারে, গ্রাফ থেকে দিতে পারে, উদ্দীপকমূলক প্রশ্ন থেকে হচ্ছে কি তোমার এখানে গড় বেগ বের করতে দিতে পারে। দেখো ছকে দেওয়া ডাটা, মানে বিভিন্ন ছক দিয়ে সেখান থেকে গ্রাফ, ত্বরণের সময়ের গ্রাফ বা হচ্ছে বেগ সময়ের গ্রাফ, সরণের সময়ের গ্রাফ অঙ্কন করতে দিতে পারে। এইগুলো বিভিন্ন বোর্ডে আসছে, তুমি বোর্ড প্রশ্নগুলো করলেই কি এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবা। একাধিক গাড়ির প্রতিযোগিতা, বাঘ হরিণের দৌড়, বাসের ট্রেনের প্রতিযোগিতা, এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে কি তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝিও। একাধিক গাড়ির প্রতিযোগিতা কি বলতো, একাধিক গাড়ির প্রতিযোগিতা। একাধিক গাড়ির প্রতিযোগিতা মানে কি স্যার বলো? একাধিক গাড়ির প্রতিযোগিতা হচ্ছে কয়েকটা গাড়ি একটা গাড়ি সমবেগে গেছে, একটা সমতরণে যাচ্ছে, অথবা দুটোটা সমতরণে যাত্রা শুরু করছে, তাহলে প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে পারি কোন কে জিতবে প্রতিযোগিতায়। দুইটা যদি একই সময়ে হচ্ছে কি অপর পাশে পৌঁছায়, তাহলে হচ্ছে কি কতক্ষণ ধরে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। হরিণের সামনে বাঘ ছিল বা বাঘের সামনে হরিণ ছিল, সেখানে বাঘ হরিণকে দেখে দৌড় মারছে, হরিণও তখন সাথে সাথে দৌড় মারছে। বাঘ হয়তো সমতরণে দৌড় মারছে, হরিণ সমবেগে, অথবা বাঘ সমবেগে হরিণ সমতরণে দৌড় মারছে। এভাবে এই কনসেপ্টগুলো ভিত্তিক করে তোমার হচ্ছে কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে।
এরপরে হচ্ছে ঢাল সম্পর্কিত গাণিতিক সমস্যা, ঠিক আছে। তো ঢাল থেকে তোমার ঢাল নির্ণয় করতে দিতে পারে, যেমন হচ্ছে তুমি জানো হচ্ছে বেগ, দেখো বেগ সময়, এই যে বেগ সময় লেখচিত্রের ঢাল, ঢাল মানে তো আমরা বুঝি, ঢাল মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তো বেগের পরিবর্তন এবং সময়ের পরিবর্তনটা হচ্ছে কি নির্দেশ করে, আমরা তো জানি ত্বরণ, বেগের পরিবর্তন আর সময়ের পরিবর্তনের অনুপাত হচ্ছে ত্বরণ নির্দেশ করে। তার মানে বেগ সময় লেখচিত্রের গ্রাফের ঢাল কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে। আর অতিক্রান্ত দূরত্ব খেয়াল করে, এই যে আমরা জানি এইটা ধরে একটা অতিক্রান্ত দূরত্ব এবং হচ্ছে টি সময় লেখচিত্র, তাহলে ডেল এস ডিভাইড বাই হচ্ছে কি ডেল টি, এস বনাম টি গ্রাফের লেখচিত্র বেগ নির্দেশ করে। কি বলতো, এস বনাম টি লেখচিত্রের ঢালটা হচ্ছে বেগ নির্দেশ করে। তো তোমাদেরকে বলতে পারি কোনটার ঢাল কি নির্দেশ করে, ঢাল থেকে ত্বরণ নির্ণয় করো, তখন তুমি বিভিন্ন অংশে গ্রাফের ধরো বিভিন্ন অংশে এরকম থাকে, এই অংশে হচ্ছে কি একটা ঢাল পাবা, এই অংশে একটা ঢাল, এই অংশে একটা ঢাল, তিনটা ঢাল বের করবা, ঢালগুলো হচ্ছে কি ত্বরণ নির্দেশ করবে, এই টাইপের কনসেপ্ট দিতে পারে। সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ত্বরণ সময় লেখচিত্র, এটা একটু বেশি আসে, ত্বরণ সময় লেখচিত্র এটা একটু বেশি আসছে। তাই একাধিক গাড়ির কনসেপ্টগুলোর ক্ষেত্রেও বলে ফেললাম, ঢাল সম্পর্কিত বলে ফেললাম। নিক্ষিপ্ত বস্তু এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মিলন, সর্বোচ্চ উচ্চতা, ভূমি স্পর্শ করার সময় বেগ সময় ইত্যাদি নির্ণয়, বেগ নির্ণয়, সময় নির্ণয়। হ্যাঁ, মানে একটা বস্তুকে আমি উপরে মারছি, একটা উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ধরো এরা কোথায় মিলিত হবে, এরকম কোশ্চেন আসতে পারে। দুইটা বস্তুকে ফেলে দিছে, কোনটা আগে মাটিতে পড়বে বলতে পারে। দুইটা বস্তুকে নিক্ষেপ করছে বা একটা বস্তুকে নিক্ষেপ করছে, এটার উড্ডয়নকাল আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় যত লাগে নামতে তত লাগে, তাহলে উপরে ওঠার সময়টা বের করে 2 দিয়ে গুণ করলেই কিন্তু উড্ডয়নকালটা পেয়ে যাব, মানে কতক্ষণ সে নিক্ষিপ্ত বস্তু, কতক্ষণ সে হচ্ছে হাওয়ায় থাকবে বা হচ্ছে মহাশূন্যে থাকবে, মহাশূন্যে বলছি শূন্যে থাকবে। দেখো এরপরে আরো কিছু কনসেপ্ট তোমাকে এখানে দিতে পারে, যেমন ধরো হচ্ছে কি উপর থেকে একটা পড়ন্ত বস্তুকে 2 সেকেন্ড পরে বেগ, 4 সেকেন্ড পরে বেগ, অথবা একটা বস্তু উপর থেকে যখন 5 মিটার নেমে আসে তখন তার বেগ নির্ণয় করো, এরকম, ঠিক আছে। আবার গতিবিদ্যার সাথে বল, কাজ, শক্তি, ক্ষমতা এই তিনটাকে হচ্ছে একসাথে করে দিতে পারে, ঠিক আছে। এই জন্য তোমাকে হচ্ছে কি তিনটা মাথায় রাখতে হবে। তিনটার ক্ষেত্রে হচ্ছে বেগগুলো, এই যে গতিবিদ্যা যেসব সূত্রগুলো আছে এগুলাই কাজে লাগিয়ে তোমাকে হচ্ছে কি ওই শক্তির ওখানে ইনপুট করে দিতে পারে, তার বলের চ্যাপ্টারে ইনপুট করে দিতে পারে। তাহলে বল, শক্তি, গতি এই তিনটা থেকে কম্বাইন্ড কোশ্চেন আসবে, একটা পড়লেই হবে না, তিনটাই পড়তে হবে এখানে, ঠিক আছে, কেউ বাদ দিও না। এরপরে এসে হচ্ছে এই যে গুলি এবং তক্তা, বল না এই যে তক্তার ভিতরে ত্বরণ কত, তারপর ওই যে 75% বেগ হারায়, 1/3 বেগ হারায়, এই টাইপের কনসেপ্টগুলা। গুলিটা আর কতটুকু তক্তার ভিতরে প্রবেশ করবে, গুলিটা কি তক্তাটাকে ভেদ করতে পারবে কিনা, অথবা যদি গুলিটাকে তক্তার ভিতরে আটকাতে চায় তাহলে আর কতটুকু পুরুত্বের হচ্ছে কাট ওখানে দিতে হবে, এই টাইপের কনসেপ্টগুলো হচ্ছে তোমার কি এখানে কাজে লাগাতে হবে। তাহলে তুমি হচ্ছে গুলি তক্তার অঙ্কগুলো আসবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো ভালো করে, এগুলো এই টাইপের টপিকগুলো মাস্ট ভালো করে পড়তে হবে। তুমি যদি এই টাইপের টপিকগুলো না পড়ো তাহলে তো তুমি আনসার করতে পারবাই না, এখান থেকে হচ্ছে কোশ্চেনগুলো হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো বিভিন্ন, আমি প্রত্যেকটার পাশে বোর্ড কোশ্চেন দিছি, শুধু যে এই বোর্ড কোশ্চেনে যে টাইপগুলো আসছে এরকমই কোশ্চেন হবে তা না, এই রিলেটেড টপিকে যত ধরনের কোশ্চেন পসিবল ফিজিক্সে সবই দিতে পারে, যেটা তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ড হতে পারে। এরপরে আসি পড়ালেখা কঠিন, পড়ালেখা কখনো ভালো কাজ না, তাই না, পড়ালেখা কখনো ভালো না। এসএসসির পর দেখবা যে ইন্টারে উঠলে আরও পড়া কি বেড়ে যাবে। হ্যাঁ, এসএসসিতে যা পড়ছো ইন্টারে পড়া তার চেয়ে 3 গুণ বেশি। আর ইন্টারে হচ্ছে ফিজিক্স কার কাছে পড়তে হবে, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমার ঠিকানা কোথায়, চকবাজার গুলজার মোড়ে, কোথায়, সাদিয়াস কিচেনে বিল্ডিংয়ে, রবি অফিসের উপরে 4 তলায়। এসএসসির পরপরই যখনই ব্যাচ শুরু হবে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, মেসেজ পাঠাবো, চলে আসবা, মনে থাকবে না, পিড়ি তত্ত্ব মনে করবো, লজিস্টিক পয়ের দল। দেখো অনেকদিন হচ্ছে মানে এসএসসির স্টুডেন্ট যাদেরকে সায়েন্স ফিলিকে পড়াইছি তোমাদেরকে দেখতেছি না, স্যার মিস করি। ক্লাসে হচ্ছিল অনেকজনকে পানিশমেন্ট দিছি, অনেকের সাথে অনেক ভালো সময় কাটছে সবার সাথে। তো এই জিনিসগুলো হচ্ছিল মেমোরি হিসেবে আছে, আশা করি হচ্ছিল আমাদের ইন্টারমিডিয়েটের জার্নিটাও ইনশাল্লাহ সুন্দর হবে, চলে আসবে। হ্যাঁ, দল বল সবাই মিলে জিলে চলে আসবে। হ্যাঁ, এবার আসো এরপরের চ্যাপ্টারে আমাদের এখানে বলা আছে বলের চ্যাপ্টারটা। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, অবশ্যই দুইটা গাড়ি বিপরীত দিক থেকে সংঘর্ষ, তারপর সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কি হবে না, মিলিতভাবে গেলে হচ্ছিল কি তাদের মিলিত বেগ কত হবে, মিলিত না হলে বেগ কত হবে, এই টাইপের কনসেপ্টগুলো। তারপর হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে, গুলির বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, এগুলোর কনসেপ্টটা এটা থেকে আসবে, ঠিক আছে। দেন স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা একসাথে। হ্যাঁ, ঘর্ষণ সহ ঘর্ষণ বল সম্পর্কিত গাণিতিক সমস্যা, ঘর্ষণ রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সেগুলো আসতে পারে।
ঘর্ষণ রিলেটেড কনসেপ্টগুলো পড়বা, বিভিন্ন বোর্ডে বিভিন্নবার আসছে, ঠিক আছে। মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের সম্পর্কিত বিশেষত ওই যে দুইটা গ্রহের মাঝখানে কোথায় হচ্ছে হলো কি এই প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে, বা হচ্ছে মহাকর্ষ বল কোথায় শূন্য হবে এটা, তারপর হচ্ছে হলো কি এইখানে হচ্ছে বিভিন্ন বস্তুর জন্য হচ্ছে ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতায় হচ্ছে হলো কি অভিকর্ষ ত্বরণের মান বের করো, বা হচ্ছে বলতে পারে হচ্ছে হলো কি এই অভিকর্ষ এই যে বলের ক্ষেত্রে খেয়াল করো তোমার দুইটা বস্তু দিয়ে হচ্ছে এদের মধ্যকার বল বের করতে দিতে পারে, এরকম আর কি। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুগুলোর শেষ বেগ, এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ যখন দুইটা বস্তু মিলিত হবে না, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, তখন দুইটার বেগ ভিন্ন ভিন্ন হবে, ওই বেগগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। এগুলো তোমরা সূত্র জানো, যে হচ্ছে V1 এর একটা সূত্র আছে, V2 বের করার একটা সূত্র তোমাদের বইয়ে ডিরেক্ট আছে, ঠিক আছে। এগুলো উদ্দীপকের তথ্য ব্যবহার করে বল সময় লেখচিত্র অঙ্কন, ঠিক আছে। এই যে যশোর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17, বিভিন্ন উদ্দীপকে যে ডাটাগুলো থাকবে একটা নির্দিষ্ট সময়ে কত বল কাজ করছে, অন্য আরেকটার ক্ষেত্রে বল সমবেগে কাজ করলে তখন বল কাজ করে না, তারপর সমত্বরণে যখন যায় তখন বল কাজ করে, তাহলে ওই যতক্ষণ ধরে সমত্বরণে গেছে ততক্ষণ হচ্ছে কি বল একটা থাকবে, তারপর হচ্ছে সমবেগের ক্ষেত্রে বল 0, এভাবে হচ্ছে কি বল সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। চলন্ত বাসে ব্রেক চেপে থামানো সম্পর্কিত বাধাদানকারী বল সময় নির্ণয়ের গাণিতিক সমস্যা। কপিকল সম্পর্কিত ইম্পর্টেন্ট, কপিকল সম্পর্কিত কপিকলের ক্ষেত্রে সব সিম্পল কপিকলগুলো আসছে অলরেডি। এরপর হচ্ছে এই যে এরকম এই কনসেপ্টটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে এই বছর, যে হচ্ছে আসবেই। দেখো এরকম এরকম এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা, এটা দিয়ে বিভিন্ন টাইপ করে দিতে পারে, কোশ্চেনটাকে অনেকভাবে দিতে পারে। যে ধরো হচ্ছে কি এখানে ঘর্ষণ দিতে পারে, ঘর্ষণ থাকতে পারে, আবার ঘর্ষণ নাও থাকতে পারে, আবার এমন বলতে পারে এইটা যদি এইভাবে যখন চলে তাহলে হচ্ছে ত্বরণ কত হবে, তিনটা বস্তুর ত্বরণ তো সেম হবে। আবার যদি বলে যে সুতা কেটে দেওয়া হয়, কি করে, ধরো এটা সুতা কেটে দিয়েছে, তাহলে এটা কেটে দিলে তখন মুক্ত হয় পরন্ত বস্তু নিয়ে পড়বে, যদি হচ্ছে স্থির অবস্থায় কেটে দেয়। আবার ধরো এটা নাম ছিল, তখন এখানে ছিল ধরো 2 মিটার নামার পর হচ্ছে কি হঠাৎ করে সুতা কেটে দিয়েছে, তাহলে 2 মিটারে এখান থেকে ওর একটা এখানে স্থির ছিল আদিবেগ 0, তারপরে এখানে আসার পর একটা শেষ বেগ অর্জন করছে, ওইটা যখন কেটে দিবে তখন ওইটা হবে তার আদিবেগ, এরপর হচ্ছে তোমার নিচে নামতে কত সময় লাগবে এরকম বলতে পারে, এইটুকু বাকি এইটুকু দিয়ে সময় বের করতে বলতে পারে। আবার স্থির আছে তখনই সুতা কেটে দিয়ে তখন মুক্ত হয়ে পরন্ত বস্তুর ন্যায় পড়বে। তো বিভিন্ন কনসেপ্ট দিয়ে আবার ভূমি স্পর্শ, দেখো ভূমি স্পর্শ করবে কত বেগে সেটা দিতে পারে, তারপর ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ নির্ণয় করতে বলতে পারে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত সেটা বলতে পারে। আবার যখন এরা পড়ছে না তখন এই জায়গায় হচ্ছে কি বিভব শক্তি কত হবে, এরকম কনসেপ্ট দিতে পারে। মানে এই চিত্রটাকে ইউজ করে তার বিভব শক্তি, তোমাকে বিভব শক্তি, গতিশক্তি বা হচ্ছে ত্বরণ নির্ণয়, এগুলো হচ্ছে বিভিন্ন কনসেপ্ট ঘুরে পেঁচায় দিতে পারে। বিশেষত আমি সায়েন্স ফিলিকে ফাইনাল মডেল টেস্টে যখন কোশ্চেন করেছিলাম, এখান থেকে একটা কোশ্চেন করেছিলাম গতিশক্তি নির্ণয় নিয়ে, ঠিক আছে, ওই প্রশ্নটা একটু দেখে রাখি। তারপরে আসো এরপরের চ্যাপ্টারে যখন আমরা চলে যাব, দেখো তোমরা এটা এখানে চলো কাজ শক্তি ক্ষমতা বা যেরকম কাজ ক্ষমতা শক্তি বলি আর কি বইয়ের ভাষায়, কৃত কাজ গতিশক্তি বিভব শক্তি নির্ণয় সম্পর্কিত প্রবলেম, এগুলো বিভিন্ন বোর্ডে আসছে দেখবা। মোট শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতার সমস্যা বলি। আমরা জানি যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, আর মোট শক্তি মানে কি গতিশক্তি বিভব শক্তি প্লাস এখানে যদি তোমার কোনো আকার অন্য শক্তি নষ্ট, অন্যভাবে শক্তি নষ্ট হয়, ওইটাও কিন্তু মোট শক্তির মধ্যে কাউন্টিংয়ে আসবে। তার মানে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি আর মোট শক্তি কি সেম, যখন বাতাসে বাধা থাকে না। কিন্তু যেখানে হচ্ছে কি কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়, সেই জায়গায় হচ্ছে যান্ত্রিক শক্তি এবং গতিশক্তির সাথে অন্য নষ্ট শক্তিটাও যোগ করলে তুমি মোট শক্তিটা পাবা, ঠিক আছে। তখন মোট শক্তি আর যান্ত্রিক শক্তি সমান হয় না, কিন্তু মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি আর মোট শক্তি সমান হবে, সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি আর মোট শক্তি কি সমান হবে। তারপর দেখো এখানে স্প্রিং সম্পর্কিত গাণিতিক সমস্যা। একটা স্প্রিং এর উপর থেকে একটা বস্তু পড়ছে, ওই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, তারপর হচ্ছে বন্দুকের হচ্ছে ট্রিগার চেপে ছেড়ে দিয়েছে, বন্দুকের মধ্যে স্প্রিং আছে সেটা, তারপর একটা বস্তু গিয়ে একটা স্প্রিংকে আঘাত করছে, সেই স্প্রিংটা একটু সংকুচিত হয়েছে, এরকম টাইপের যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আছে সেগুলো। কুয়া খালি করা এবং মোটরের কর্মদক্ষতা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আরেকটা টপিক আছে, মুক্তভাবে পরন্ত বস্তু খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, অর্ধেক হবে কোথায়, 1/3 হবে কোথায়, কোথায় সমান হবে, ভূমি থেকে উচ্চতাটা বের করা, এই কনসেপ্টটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বেগ সময় লেখচিত্র হতে কৃত কাজ, বেগ সময় লেখচিত্র থেকে কৃত কাজ, যেটা ঢাকা বোর্ড 2021 আসছে, এই টাইপের কোশ্চেনটা একটু দেখে রাখতে পারো। সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা, চট্টগ্রাম বোর্ড কত 2021, চট্টগ্রাম বোর্ড 2021। তো এই প্রশ্নটাকে আমার এই বছর ইম্পর্টেন্ট মনে হয় অনেক বেশি, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে।
নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি। গাইড টেস্ট পেপারগুলো খুললে তোমরা এই টপিকে হচ্ছে কি কিছু প্রবলেম পেতে পারো, ঠিক আছে? এটা একটু দেখে রাখিও, যারা হচ্ছে কি কোনো টপিকই বাদ দিতে চাও না তারা অবশ্যই এখানে কি নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় নির্গত সম্পর্কিত শক্তি সম্পর্কিত কিছু প্রবলেম দেখে রাখিও। আশা করি দেখো এমসিকিউর জন্য কি করব, এমসিকিউর জন্য গাইড টেস্ট পেপারে যেসব এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করতে পারো। বসে বসে সলভ করতে অনেক টাইম লেগে যাবে, এখন জাস্ট প্রশ্ন করবা উত্তরটা মিলে ফেলবা, প্রশ্ন করবা উত্তরটা মিলে ফেলবা, ওইভাবে আইডিয়া নিতে পারো। আর যারা বলে যে স্যার না আমি এভাবে শিখবো না, তারাও পুরো নিজে বসে বসে তাড়াতাড়ি সলভ করতে পারো, ঠিক আছে? অনেকে বলতে পারে স্যার আমি অনলাইনে কিছু ওয়ান শট ক্লাস হচ্ছে আমি এগুলো করতে পারো। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ওয়ান শট ক্লাসগুলো করে তুমি কি বেসিকগুলো বেসিক যতটুকু ক্লিয়ার হয় বা কি তোমার প্রত্যেকটা চ্যাপ্টার একটা ভালো আইডিয়া নেওয়ার জন্য ওয়ান শট ক্লাসগুলো কি ইফেক্টিভ হতে পারে। তুমি যদি বলো স্যার না আমি ওয়ান শট ক্লাস করবো না, আমি সব পারি, আল্লাহর মধ্যে আমার পড়া আছে, আমি নিজের মতো করে প্রিপারেশন নেবো, তুমি নিজের মতো করে বোর্ড প্রশ্নগুলো পড়ো, গাইড টেস্ট পেপারে এমসিকিউ সিকিউ সবগুলো পড়ো এবং কোনো টপিক বাদ দিও না, বইটাকে পারলে একটু ইম্পর্টেন্ট লাইনগুলো রিডিং করবা। অবশ্যই মাত্রা, তারপর কি মাত্রা সমীকরণ, তারপর গ্রাফগুলো তো দেখবাই, মাত্রা দেখবা, একক দেখবা, তারপর সূত্র, ঠিক আছে? তারপর গ্রাফ, তারপর একটা দ্বিগুণ করলে আর একটা কয় গুণ পরিবর্তিত হবে, এরকম টাইপের এমসিকিউ দিতে পারে তোমাদেরকে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে, একক থেকেও কোশ্চেন আসতে পারে। আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে তো অবশ্যই অঙ্ক দিবেই। এরপরে আমরা পরের চ্যাপ্টারে যদি চলে যাই, এটা দেখো তরঙ্গ শব্দ চ্যাপ্টার। কোনটা এটা? তরঙ্গ শব্দ। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ ইত্যাদি নির্ণয়, এগুলো গতে দিবে, কিসে? গ। আর এমসিকিউ তো দিতেই পারে এমসিকিউ, ঠিক আছে? এগুলো অনেক বেশি আসছে, গতে বেশি দেয়, সোজা। গ আর কোশ্চেনটা খুব সোজা হয়, একদম সিম্পল হয়, ভেরি ভেরি সিম্পল। দেখো শব্দ তরঙ্গের সাহায্যে হ্রদ, কুয়া, সমুদ্রের গভীরতা নির্ণয়, এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমার মতে খুব ইম্পর্টেন্ট। এরপর বিভিন্ন তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে, তাপমাত্রা উদ্দীপকে দেওয়া থাকে, ওই তাপমাত্রায় আমাদের কি করতে হয়, ওই আগে শব্দের বেগটা বের করতে হয়, তারপর প্রতিধ্বনি শোনা যাবে কি শোনা যাবে না, এই টাইপের কনসেপ্টগুলো এখান থেকে আমরা করব, মনে থাকবে। প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, কয়বার প্রতিধ্বনি শোনা যাবে, ঠিক আছে? এরকম যেমন অনেকটা এরকম, আমি এখান থেকে শব্দ করছি, শব্দ করে আমি উৎসের দিকে দৌড় মারছি, অথবা শব্দ করে উৎস বলছি প্রতিবন্ধকের দিকে, প্রতিফলকের দিকে, যেখানে কি বাধাপ্রাপ্ত শব্দটা বাধাপ্রাপ্ত হয়ে আমার কানে আবার প্রতিধ্বনি আসবে ওইটা। তা আমি শব্দ করে প্রতিফলকের দিকে দৌড় মারছি, অথবা আমি শব্দ করে উল্টা দিকে দৌড় মারছি, অথবা আমি এখান থেকে শব্দ করছি আমার বন্ধু ওখানে আছে, আমার বন্ধু শব্দটা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, ও প্রতিধ্বনি শোনার কতক্ষণ পরে আমি শুনবো, এরকম টাইপের কনসেপ্ট। আবার দুই দিকে পাহাড় আছে, আমি এখানে দাঁড়াই শব্দ করছি, তাহলে এই দিক থেকে পাহাড়ে প্রতিফলিত একটা শব্দ আমার এখানে প্রতিধ্বনি আসতে পারে, এই দিক থেকে একটা আসতে পারে, ঠিক আছে? তাহলে দুইটা প্রতিধ্বনি আমি ওটা শুনবো কিনা, এরকম টাইপের, ঠিক আছে? তো এই জিনিসটা আবার এখান থেকে প্রতিফলিত শব্দ এদিকে প্রতিফলিত হয়ে ওখানে গিয়ে আবার প্রতিফলিত হয়ে আবার আসতে পারে, এরকম টাইপের কনসেপ্টগুলো তুমি এখানে প্রতিধ্বনি শোনা যাবে কিনা বা কয়বার শোনা যাবে এই কনসেপ্টগুলো একটু পড়ে রাখতে পারো। কোন কোন বোর্ডে আসছে এগুলো দেখো, যশোর বোর্ড 25, ময়মনসিংহ 25, ময়মনসিংহ 24, তার মানে রিসেন্ট বছরগুলোতে এই পার্টটাকে এইগুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্কের লেখচিত্র, এটাকে আমার গুরুত্বপূর্ণ মনে হয় অনেক। কম্পাঙ্ক এবং কি এগুলো গুরুত্বপূর্ণ তা না, সবই গুরুত্বপূর্ণ টপিক বলেই তো এখানে সাজেশন আনছি, ঠিক আছে? তোমাকে প্রত্যেকটা টপিকই পড়তে হবে, কিন্তু স্যার তুমি অবশ্যই বারবার বলছি এখানে কম বেশি ইম্পর্টেন্ট বলে আমি তোমাকে পাজলের মধ্যে ফেলে দিতে চাই না। আমি তোমাকে বললাম এই জিনিসটা হচ্ছে কম ইম্পর্টেন্ট, তুমি এটাই পড়ো না, পড়িও এই কাজটা করিও না, এই কম ইম্পর্টেন্ট এটা কম পড়ো, এটা বলবো না। তোমার এটা বেশি ইম্পর্টেন্ট বললাম, তুমি এটাই পড়ে গেলা বা এগুলো পড়লা না, তখন দেখবে যে কি তুমি পরীক্ষা হলে গিয়ে ধরা খেয়ে গেছো। কারণ ফিজিক্সের প্রত্যেকটা টপিকই তো গুরুত্বপূর্ণ, ছোট ছোট জিনিস নিয়ে কোশ্চেন হতে পারে, এই জন্য প্রত্যেকটা টপিক যে টপিকগুলো টাচ করতেই হবে ওই টপিকগুলো এখানে আছে। এদের মধ্যে আমি আবার বিভাজন করতে চাই না, কিন্তু যেটাতে কোশ্চেন বেশি আসছে ওইগুলা থেকে কোশ্চেন আসতে পারে, আবার স্যারের মন চাইলো যেটা থেকে কোশ্চেন আসে নাই আগে সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে? অনেকভাবে হতে পারে। পাইপের মধ্যে শব্দের বেগের গাণিতিক সমস্যা, একটা পাইপের মধ্য দিয়ে শব্দ করছে, ধরো পাইপের মধ্য দিয়ে শব্দ গেছে, আবার লোহার মধ্যে, পাইপটা লোহার তৈরি বা ধাতুর তৈরি, ওইটার মধ্যে দিয়েও গেছে, তুমি শব্দটা ওই পাশে পৌঁছেতে একটু ডিফারেন্স হবে। পাইপের মধ্যে ধরো কি আছে, বায়ু আছে, বায়ুর মধ্যে দিয়ে শব্দ গেছে এক বেগে, আর কি পাইপের মধ্যে দিয়ে গেছে আরেক বেগে, ঠিক আছে? তাহলে ওই পাশে তুমি দুইটা শব্দ হয়তো শুনতে পাবে, এরকম টাইপের কনসেপ্টগুলো নিয়ে কোশ্চেন হতে পারে। দোলক ঘড়ির বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, মহাকাশে বা খনিতে ঘড়ি কত সময় ধীরে চলবে সেই সম্পর্কিত গাণিতিক সমস্যা, এরকম একটা বোর্ড কোশ্চেন আসছে রাজশাহী বোর্ড 22 এবং ঢাকা বোর্ড 23। এই পার্টটা করে রাখি একটু, অনেকে এগুলো একটু কম করো, বাদ দিয়ে দাও, পরীক্ষা চলে আসলে যে অলরেডি চলে আসলে কিন্তু ধরা খেয়ে যাবা। বেগ নির্ণয় করে তাপমাত্রা নির্ণয় করো, বেগ নির্ণয় করে কি তাপমাত্রা নির্ণয় করতে বলতে পারে।
অনেক সময় বলতে পারে এখানে হচ্ছে হলো কি শব্দের বেগ এত, তাহলে ওই দিনের তাপমাত্রা কত ছিল উল্টা, ঠিক আছে? তখন আমরা হচ্ছে হলো কি বেগ জেনে তারপর হচ্ছে তাপমাত্রাটা উল্টাটা বের করতে হবে, ঠিক আছে? একই কথা, তাপমাত্রা জানা থাকলে বেগ বের করবো যেই সূত্রের সাহায্যে আমরা, আবার হচ্ছে হলো কি বেগ দেওয়া থাকলে বেগ বের করতে হবে, আবার তাপমাত্রাটা ওইটা দিয়ে বের করা যায়। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, প্রত্যেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট, তোমাকে হচ্ছে এগুলো বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, ঠিক আছে? মানে আমি কোন টাইপ থেকে কি কি পড়বা সেটা বলে দিচ্ছি। এবার আসলে এখানে হচ্ছে কি আলোর প্রতিফলন, কি বলো তো? আলোর প্রতিফলন। অবতল দর্পণে বিভিন্ন বিন্দুতে বস্তুর অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি ইত্যাদি রশ্মিচিত্রের মাধ্যমে নির্ণয়। ভাই রশ্মিচিত্র এগুলো হচ্ছে আমি তোমাদের এই বইয়ে কিন্তু কি দিয়ে দিচ্ছি সুন্দর করে, এই যে বইয়ের লাস্টের দিকে এখানে হচ্ছে এই যে রশ্মিচিত্রগুলো এখানে কি আঁকা আছে, ঠিক আছে? এই যে একদম এখানে আঁকা আছে। এরপর আমি প্রথম দিকে না কোথায় যাবো, এই যে এখানে মনে রাখার কৌশলের মধ্যে রশ্মিচিত্রগুলো মনে রাখার কৌশলের মধ্যে আমি হচ্ছে এখানে হচ্ছে রশ্মিচিত্রগুলো এঁকে দিয়েছি। তোমাদের গাইডগুলো টেস্ট পেপারগুলো খুললে এগুলো রশ্মিচিত্রগুলো তোমরা পাবে। এটা যারা হার্ড কপি পাও নাই তারা চাইলে আমার থেকে পিডিএফ নিতে পারবা, হোয়াটসঅ্যাপ করবা এই যে 01521527284। আগামী 2 দিন তোমরা যে কোনো দরকারে ফিজিক্সের প্রবলেম নিয়ে হোয়াটসঅ্যাপ করবা, কোনো সমস্যা নেই। স্যার ফ্রি থাকলে অবশ্যই তোমাদের কি হেল্প করবো ইনশাআল্লাহ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করি। এটা অনেকের কাছে তোমাদের কাছে নাম্বারটা আছে। আর এই শিটটা আমি হচ্ছে পিডিএফ যাদের লাগবে তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি পিডিএফ দিয়ে দিব। আর সায়েন্স ফিলিংয়ের যে হচ্ছে স্পেশাল ব্যাচের গ্রুপগুলো আছে সেখানেও আমি হচ্ছে সাজেশনগুলো, এই ভিডিওর লিঙ্ক সব কিছু আমি তোমাদের ওখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো অবতল দর্পণের বিভিন্ন, অবতল দর্পণটা করবা, উত্তল দর্পণেরটাও শিখবা, উত্তল দর্পণেরটাও মাস্ট, ঠিক আছে? উত্তল দর্পণে তারপর হচ্ছে বলে না এই যে হচ্ছে উত্তল দর্পণ, অবতল মানে গাড়ির মানে লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়, তারপর হচ্ছে ওই মানে দন্ত চিকিৎসা ব্যবহৃত হয় কোনটা, এরকম টাইপের যে কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমরা একটু পড়ে ফেলবা মাস্ট। তারপর হচ্ছে কি এই যে এই সূত্রটা ব্যবহার করেই অঙ্কগুলো বেশি আসে, যে এফ বের করা, ইউ বের করা, ভি বের করা এবং বিবর্ধন এম বের করা, বিবর্ধন কি রৈখিক বিবর্ধন এম বের করা, এগুলা এই যে এই সূত্রের যত ধরনের ম্যাথ আছে সেগুলো কিন্তু আমাদের এখানে যে আমরা বলেছিলাম এখানে চ্যানেলে এই যেখানে আলোর প্রতিফলন এই যে এসএসসি এই ভিডিওটাতে আছে, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা দেখে যেতে পারো। তো এখানে চলো এরপর চলো সমতল দর্পণে আলোর প্রতিফলনের রশ্মিচিত্র, ওই যে আয়নার মধ্যে সমতল দর্পণ মানে আয়নায়, আমাদের আয়নায় চলো কি কিভাবে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়, আয়নাতে সমতল দর্পণে যে বাসার বাড়ি যে আয়না সেখানে বিবর্ধন কিন্তু এক, সেটা কিভাবে এক। তারপর হচ্ছে কি এই যে আমাদের পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য আয়নার ন্যূনতম দূরত্ব কি এই অর্ধেক হইতে হবে, হচ্ছে কি ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে আয়না হইতে হবে, এই টাইপের কনসেপ্ট যেগুলো আছে সেগুলো এখান থেকে তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়েছো আর গোছায় হচ্ছে 2 দিনের প্রিপারেশন নাও, ফিজিক্সে খারাপ করবা না ইনশাল্লাহ, ঠিক আছে? যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার ক্ষেত্রে লিখে লিখে প্র্যাকটিস করলে ভালো হয়, দেখে শুধু দেখে গেলে মনে থাকার সম্ভাবনা একটু কি কম থাকে। আর পরীক্ষায় আনসার করার ক্ষেত্রে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ব্যাখ্যামূলক উত্তরের চেয়ে ম্যাথমেটিক্যাল টার্মগুলো কি আনসার করার বেশি চেষ্টা করবা। তাহলে আর হচ্ছে অবশ্যই হচ্ছে কি একটু দ্রুত এমসিকিউ সলভ করার চেষ্টা করবা। প্রথম দিকে খুব স্লো এমসিকিউ দাগাই দেখে লাস্টের দিকে দেখা যায় হচ্ছে টাইম আছে 5 মিনিট, এমসিকিউ বাকি আছে ধরো হচ্ছে 15টা, ঠিক আছে? 15টা এমসিকিউ তখন হচ্ছে কি 5 মিনিটে কমপ্লিট করা প্রায় ইম্পসিবল হয়ে যায়। তখন এখান থেকে দেখো ওখান থেকে দেখো আন্তাজি মারো, অবু 10 20 30 40 বলে চলে কি দাগাও, ঠিক আছে? এইভাবে করা যাবে না প্লিজ, ঠিক আছে? আমি এখানে অনেকগুলো জিনিসই হচ্ছে বলে দিয়েছি, তারপর হচ্ছে এর বাইরেও যদি কোনো টপিক তোমার চোখে পড়ে সবগুলো পড়ে যাবে, চেষ্টা করবে। তাহলে সাজেশন মানিয়ে হচ্ছে তোমাকে এগুলোই পড়ো, এগুলো পড়লেই ইম্পর্টেন্ট, আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমাকে বলছি, এগুলোর বাইরে কিচ্ছু আসবে না, এগুলো ফাও কথা। কারণ হচ্ছে আমার জন্য ফাও কথা। চলো আমি তোমাকে ফিজিক্সে টপিক বলে একদম 100% কনফার্ম হয়ে ওইটা কমন ফেলাইতে পারবো না, কারণ ফিজিক্সের প্রত্যেকটা টপিক থেকে অনেকগুলো কোয়েশ্চেন করা যায়, একই টপিকের ভিতর থেকে অন্য কোয়েশ্চেন চলে আসছে, অথবা তোমার হচ্ছে যেটাকে আমরা কম ইম্পর্টেন্ট বলতেছিলাম ওইটাই চলে আসছে, কারণ ফিজিক্সের প্রত্যেকটা টপিকই তো ইম্পর্টেন্ট। তো ওই হিসেবে হচ্ছে কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট বলে কিছু নাই, আমরা হয়তো বেশি যেগুলো অনেকবার আসছে ওইগুলোকে বেশি ইম্পর্টেন্ট বলি আর কি, কিন্তু পরীক্ষাতেও সবচেয়ে বেশি যেগুলো এত বছর আসছে ওইটাই বছর আসবে, এটার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না। ফিজিক্সের প্রত্যেকটা কনসেপ্ট ইম্পর্টেন্ট। এরপরে কি আছে, আচ্ছা এখানে হচ্ছে স্থির বিদ্যুৎ আছে, দেখো স্থির বিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎগুলো হচ্ছে স্থির বিদ্যুতে কি কুলম্বের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা পড়বা, বিশেষত দুটি চার্জের সংযোগ রেখার উপর কোন বিন্দুতে অন্য একটি চার্জের উপর লব্ধি বল শূন্য,
তারপর দুটি চার্জিত গোলককে তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে। আমরা জানি তো ইলেকট্রনের প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহ তাহলে তার উল্টো দিকে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্পর্শ করানোর পরে এখানে একটা কথা বলা যায়, গোলককে স্পর্শ করিয়ে আগের জায়গায় রেখে দিলে বলের পরিবর্তন, দেখো আগের জায়গায় রেখে দিলে তাদের মধ্যকার বল কত হবে, স্পর্শ করিয়ে স্পর্শ করালে তাদের মধ্যে চূড়ান্ত চার্জের মান কত হবে, ঠিক আছে। এই টাইপের কনসেপ্টগুলো কি, এগুলো সব এই টাইপের এখানে যত ধরনের কনসেপ্টের বল কথা বলা আছে সব এই দুইটা ভিডিওর মধ্যে আছে। দেখো এই দুইটা ভিডিওর মধ্যে আছে আমাদের, ঠিক আছে। স্থিরবিদ্যুৎ 1, স্থিরবিদ্যুৎ 2, এই দুইটা ভিডিও দেখলে তোমরা সব পারার কথা ইনশাআল্লাহ। লব্ধি প্রাবল্যের মান নির্ণয়, কোন অবস্থানে প্রাবল্য সমান হবে, তারপর কোথায় প্রাবল্য কি হবে, শূন্য হবে, এই টাইপের কনসেপ্টগুলো, কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় সমান হবে, এই মানগুলো নির্ণয় করাগুলো কি তুমি কি এগুলো মাস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, বেশি আসছে, তো এটা তোমরা কি দেখিয়ে যেতে পারো ভালো করে। বিভিন্ন বস্তুকে ধনাত্মক ও ঋণাত্মক চার্জে চার্জিত করা, ঠিক আছে। ইবোনাইট দণ্ড, তারপর ফ্লানেল কাঁচ, ঠিক আছে, রেশমের কাপড়, এগুলো দিয়ে ঘষা এবং কি এই টাইপের যে চার্জিতকরণের ব্যাপারগুলো আছে সেগুলো পড়বা। ধারক ও ধারকত্ব সম্পর্কিত গাণিতিক সমস্যা, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় বেশি, এবার মনে হয় কোশ্চেন হইতে পারে ইনশাল্লাহ। গোলকের অভ্যন্তরে, গোলকের পৃষ্ঠে, গোলকের বাহিরে বিভব নির্ণয়, প্রাবল্য নির্ণয়, ঠিক আছে। গোলকের ভিতরে সব জায়গায় বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান, আর বাইরে তো বাইরের বিভব বের করা, বাইরের কেন্দ্র থেকে একদম দূরত্ব দিয়ে। আর প্রাবল্যের ক্ষেত্রে কি গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি শূন্য, গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, কোনো গোলকের ভিতরে বলরেখা থাকে না, তড়িৎ বলরেখা থাকে না, এই জন্য প্রাবল্য কত হয় শূন্য, পৃষ্ঠে থাকবে, বাইরেও কি প্রাবল্য থাকবে, ওইগুলো বের করবো। প্রাবল্যের সূত্র, বিভবের সূত্র যেটা K×Q/R, প্রাবল্যের সূত্র হচ্ছে K×Q/R², এগুলো দিয়ে তোমরা করতে পারবা। তবে গোলকের ভিতরে প্রাবল্য কত শূন্য, আর গোলকের ভিতরে বিভব পৃষ্ঠের বিভবের সমান, এই কথাগুলো একটু মাথায় রেখো। তো এগুলা আর কোনো মনে হয় টপিক আছে, আর কিছু টপিক এখানে দেখো, এই যে বলরেখার বৈশিষ্ট্য বর্ণনা, এগুলো পরে যাওয়া, সিলেট বোর্ড 2025 দিয়ে দিয়েছে। বড় ক্ষেত্রে কেন্দ্রে বিভব সম্পর্কিত গাণিতিক সমস্যা, বড় ক্ষেত্রে 4 কোণায় 4টা চার্জ দিয়ে বলতে পারে কেন্দ্রে বিভব কত, অথবা 3 কোণায় 3টা চার্জ দিয়ে বলতে পারে চতুর্থ বাহুতে কত চার্জ রাখলে তোমার কেন্দ্রে বিভব শূন্য হবে, এরকম বলতে পারে। আবার ধরো 4 বাহুতে 4টা চার্জ দিয়ে দিছে, দিয়ে বললো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বাহুতে, চতুর্থ বাহু না, 4টা কোণা, বাহু বলতেছি বারবার, কোণা, মানে একটা বর্গের 4টা কোণায় 4টা চার্জ দিয়ে তোমাকে দিয়ে বললো যে কি চতুর্থ কোণার চার্জটির কি পরিবর্তন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে। তো চতুর্থ কোণার চার্জটাকে বাদ দিয়ে চতুর্থ কোণায় কত চার্জ হইলে তোমার কেন্দ্রীয় বিভব শূন্য হবে এটা বের করবা, তারপর নতুনটা থেকে আগেরটা বাদ দিয়ে তুই কত পরিবর্তন করতে হবে সেটা হয়তো আসতে পারে। এই যে গোলকের অভ্যন্তরে পৃষ্ঠের বাইরে বিভব, আচ্ছা এটা তো অলরেডি এখানে বলে ফেলছি, এই যে দেখো এই যে এখানে বলছি, ওইটা আবার এখানে ভুলে মিস্টেক এটা উঠছে। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়বো বলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়বা, প্র্যাকটিস করবা, নিজে কনফিউশনের জায়গায় নিজে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাবা, এখানে আমার সাথে কানেক্টেড থাকবা, আর এইচএসসিতে আসলে এই গ্রুপেতে অ্যাড হইতেই হবে। মজা করছি, যারা আমার কাছে পড়েছো, আমার পড়া বুঝো, তাদেরকে অবশ্যই কি এইচএসসির জন্য দাওয়াত রইল। এটা আমাদের চকবাজারে এই যে ঠিকানা, 4th তলা হাকিম প্লাজা, সাদিস কিচেনের বিল্ডিং, হ্যাঁ, গুলজার মোড়ে সাদিস কিচেন বিল্ডিং, রবি অফিসের উপরে 4 তলায়। এটা মোবাইলে কল দিলে তোমরা এই নাম্বারে কল দিতে পারো, কিন্তু বারবার বলছি হোয়াটসঅ্যাপ করলে তোমরা কি এই যে 01521527284 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ করবে তোমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো মানে ফিজিক্স রিলেটেড যে কোনো প্রবলেমে তোমরা অবশ্যই আমার থেকে হেল্প পাবে। বারবার বলছি, তোমার যার ভালো প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ, সে সব ধরনের প্রিপারেশন নিবে, খুঁটিয়ে নিবে, সব ধরনের পড়া পড়বে। কিন্তু যারা কি মিডিয়াম মানের বা দুর্বল মানের প্রিপারেশন নিয়েছো, তারা বোর্ড কোশ্চেনগুলোর উপর বেশি নজর দিবা। বোর্ড কোশ্চেনের টাইপগুলোর উপর ওই টাইপের কোশ্চেন কিছু না কিছু রিপিট থাকবে, অনেকগুলো কোশ্চেন, 7টা সৃজনশীলের মধ্যে মিনিমাম আমার ধারণা 3টা থেকে 4টা একদম রিপিটেড কোশ্চেন টাইপের হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। মানে বোর্ড কোশ্চেনগুলোর মধ্য থেকে একই টাইপের কোশ্চেন হতে পারে। এই জন্য তুমি যদি পাস করতে চাও বা মোটামুটি একটা A+ তুলে আনতে চাও, তারা বোর্ড কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই প্রিপারেশন নিও। আর যারা ভালো নাম্বার তুলে ভালো কলেজ সিকিউর করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, এই অল্প সময় আগে মোটামুটি প্রিপারেশন আছে, তারা সব ধরনের পড়া অবশ্যই প্রিপারেশনে রাখবা। এতটুকু পর্যন্তই সাজেশন বললে ভুল হবে, তোমাদেরকে জাস্ট একটা দিক নির্দেশনা, ঠিক আছে।
আশা করছি তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে, আগের পরীক্ষাগুলো, সামনের পরীক্ষাগুলো ভালো হোক, এটা দোয়া রইল। ফিজিক্সের জন্য তো অবশ্যই দোয়া, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। সামনে চকবাজারে যারা অফলাইনে পড়তে আসবা ফিজিক্স, আমার কাছে পড়তে আসবে, চকবাজার আসলে অনেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই দোয়া করবা, বেশি 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 দোয়া। এটা আমি সবসময় বলি যে তোমাদেরকে অনেক সময় বলি হচ্ছিল কি আমার কাছে পড়তে চলে আসবা, মজা করে বলি, আসবা তো অবশ্যই, না আসলে তো হচ্ছিল কি পরে দেখবা যে হচ্ছিল আমার কোনো স্টুডেন্ট নেই, তোরা আসতে হবে, তো আসবা অবশ্যই। কিন্তু যদি অনেকে আছে স্যার আপনার পড়া তো কম বুঝি, বা স্যার আপনার কাছে পড়বো না, পড়বা না, অন্য কোথাও পড়বা, কিন্তু বেশি বেশি আমার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ তাআলা আমাকে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে বেশি বেশি সুস্থ রাখেন, বেশি দিন ধরে অসুস্থতা যেন আল্লাহ তাআলা দান না করেন, সুস্থ রাখেন যেন। সুস্থ থাকলে আল্লাহ তাআলা হচ্ছিল কি দিনগুলো চালিয়ে নেবেনি, সুন্দরভাবে দিন যাবেই। কারণ অসুস্থতার মতো হচ্ছিল মানে বড় ধরনের শাস্তি খুব কম আছে। এটা হ্যাঁ, এবার পাপ মোচন হয় আমাদের অসুস্থতার মাধ্যমে, কিন্তু সুস্থ থাকলে হচ্ছে হলো আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো, চলাফেরাগুলো ঠিকমতো করতে পারি। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আসলে কত বড় নিয়ামত। এই জন্য বেশি সুস্থতার দোয়া করবো আমার জন্য, আর তোমাদের জন্য অবশ্যই দোয়া। আর বিশেষত হচ্ছিলো একটু এই টাইমে হচ্ছিলো মশাই টশাই টাঙায় ঘুমাইও, ডেঙ্গু হইলে তো ঝামেলা, ঠিক আছে? সুস্থ থাকা লাগবে, ভালো করে পরীক্ষাগুলো কমপ্লিট করা লাগবে। ঠিক আছে, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।